নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল এবং নতুন এবং অন্য স্বাদের একটা ভিডিও আমরা আনতে চলেছি। কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা কীভাবে চলে এবং সুন্দরবন অঞ্চলে বা গ্রামাঞ্চলে হারিয়ে যাওয়া যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আবারও সবার সামনে আপনাদের সামনে তুলে ধরাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বা সেই রকম একটা আজকের যুগে দাঁড়িয়ে বা এরকম সময়ে দাঁড়িয়ে আমরা এইরকম একটা এমন একটা হারিয়ে যাওয়া প্রাচীন সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা হয়তো বা এখনও পর্যন্ত আপনারা রেডিওতে শুনে থাকেন, হারিয়ে যাওয়া সেই প্রাচীন সংস্কৃতি তরজাপালা গান। তো আমাদের মইপিট কিশোরী মোহনপুর গ্রামের এইরকম বেশ কিছুজন মানুষ রয়েছে যারা আমাদের এই প্রাচীন হারিয়ে যাওয়া তরজা গান বা এইরকম ধরনের পুরনো যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা আজও তাদের প্রাণের মতো করে ভালোবাসেন এবং তারা প্রাণের মধ্যে রেখেছেন। তো সেই রকম মানুষগুলোর পরিবেশনায় যে তরজাপালা গান হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, অন্যতম সংস্কৃতি, সেই সংস্কৃতি গান বা সেই তরজাপালার গানের আসলে আজকে আপনাদের নিয়ে যাব। চলুন আমরা আসলে চলে যাই আজকে। হ্যাঁ মা, পিসিমা পাগল হয়ে গেছে, যা খুশি বলে যাচ্ছে। ওনার জামাই পঞ্চপাণ্ডবের বনবাস, কিন্তু দ্রৌপদীর তো বনবাস নয়। তাই ওনার জামাই বলে, বৌদি তোমার বনবাস নয়, তোমার যেতেই হবে। আচ্ছা পিসিমা, তোমার ছেলেগুলো কোথায় ছিল? মুখ পড়া ছেলেগুলো, তারা তো গিয়ে বলতে পারত যে বৌদি দাদাদের বনবাস, তোমার যেতেই হবে। রাগ করি না, আমি রাগ করি না, আমি রাগ করি না পিসিমার কথা। পিসিমা যা বলে বলুন আমায়, রাগ করি না পিসিমার কথা। যেমন পাগলে দেখি না বলে, যেমন পাগলে দেখি না বলে, ওই আমরা ছাগলে দেখি না খাই। আমি রাগ করি না পিসিমার কথা, যা বলে বলুক আমায়, রাগ করি না পিসিমার কথা। ঝিঙেছি ঝিঙে সবাই মাথার নিচে, তাই না? তোমার সবাই মাথার নিচেই ঝোলে, ওরে ঢোলের মতোই ওলে হলে, বলো ঢোলের মতোই ওলে হলে, ডাকার উপরে উঠেছে বলুন কোথায়। আমি রাগ করি না, রাগ করি না পিসিমার কথা। পিসিমা যা বলে বলুন আমায়, রাগ করি না পিসিমার কথা। নাকি অনেক রাত হয়ে গেছে, আবার ঠান্ডার ফুরফুরে হাওয়া। আপনারা যে কজন বসে আছেন চুপ করে একটু একটু করে বলে সেরে দেবো, কিছু মনে করবেন না। আমার পিসিমা বলে, দেখো আমি বর দিলাম দেব। আমার ছেলেকে বলেছি, বাবা তুই যুধিষ্ঠিরের কাছে যাচ্ছিস, দাদা যুধিষ্ঠিরের কাছে যাবি, যুধিষ্ঠির যা বলবে সেইভাবে আসবি। যুধিষ্ঠির বলে দিল কি, মায়ের কাছে যখন তুমি বর নিতে যাবে, তুমি উলঙ্গ হয়ে বাবা তুমি চলে যাও না, উলঙ্গ হয়ে তুমি চলে যাও না। যেমন মায়ের গর্ভে এসেছিলে, যুধিষ্ঠির বললেন, মা যেমন গর্ভে তোমাকে প্রসব করেছে তুমি তেমন চলে যাও। কিরকম মাথা মোটা ছেলে জন্ম দিয়েছে চিন্তা করে। আচ্ছা এখান থেকে যদি 3 মাইল দূরে মন্দির হয়, ল্যাংটা হয়ে যেতে বলে যেখান থেকে হুতুম ধুমের মতো ল্যাংটা হয়ে 3 মাইল হেঁটে যাবে, এই বুদ্ধি নেই। মন্দিরের কাছে গিয়ে যদি কাপড়টা খুলে ঢুকে যায় তো মিটে যায়, যাবে না, তো একই হলো। ভালো করে ভেবে দেখো, আমি ভগবান চিন্তা করছি, সব আমার ব্রহ্মাণ্ডের মালিক আমি, আর আমার বিয়াই যাচ্ছে 3 মাইল রাস্তার লাইন, তো লোকে কি বলবে? পাগল বলবে না?
আমার মাথায় খেলে গেল সম্পূর্ণ। ওরে মাথাটা ন্যাড়া কৃষ্ণের কেন জানি না, কৃষ্ণ তো বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়। যে কোনো তীর্থে মানুষ যায় কি ন্যাড়া হবে না? আপনি গয়ায় যান, কাশি যান, বৃন্দাবনে যান, আপনি যদি মস্তক মুন্ডন না করেন তাহলে আপনার তীর্থ হলো না। খেয়াল করে দেখবেন, সে জ্ঞান আছে বেশি, অনেক জ্ঞান নেই তো। আমি চিন্তা করছি আমার পিসিমা যেরকম অজ্ঞান, তার ছেলেগুলো অজ্ঞান। জ্ঞানী আমার যুধিষ্ঠির বলে দিল, মা যখন বর দেবে, মায়ের গর্ভে থেকে যেমন এসেছিস ভাই সেরকম যাস। ও একেবারে 3 মাইল রাস্তা লাইন চুকে যাচ্ছে। আমি বলি সর্বনাশ, এ তো মহা বিপদের কাণ্ড। আমি দৌড়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়েছি, পিয়াই মশাই নমস্কার। ও আমার দিকে পেছন ফিরে বলে নমস্কার। আচ্ছা আমি কি ওর দেখতে গেছি? অনেক সময় দেখবেন মন্দিরের বারান্দায় ঠাকুরের দিকে পেছন করে গল্প করে। এ তো হারা বিপদের কাণ্ড। ঠাকুরের দিকে লোক পেছন করে গল্প করছে, সব বাবা। ভগবান কি মন্দিরে আছে, পেছন দেখছে? চেতন নেই, চেতনহীন মানুষ। এরকম অবস্থা কেন? বলে দাদা বলেছে। আরে 3 মাইল রাস্তা তোমার দাদা বলেছে? আচ্ছা কিরকম মাথা মোটা বলুন। মন্দিরের কাছে গিয়ে গিটটা খুলে আমার নেংটিটা যদি খুলে ফেলতে একই ব্যাপার। দাদারও কথা থাকতো, আমার সম্মানটা থাকতো, মায়ের কাছে লাইনটা হয়ে যাওয়া উচিত। মাথা মোটা দল, যেরকম মাথা মোটা, কিরকম মাথা মোটা বলুন তো? ওই আমার দ্রৌপদীর যে সময়ে বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদীর যে সময়ে আর এই খবরে দেখো আমার সঞ্জয় বাবা বলছে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে আমাদের রাজ্যের খবর কি? সঞ্জয় আছে না, চক্ষু সরু। সঞ্জয় বলছে দ্রৌপদীর কাপড় কেড়ে নিচ্ছে না স্বামী। কীর্তি যশ সজীবতী। আমার ছেলেরা যা কীর্তি করছে জগতের প্রমাণ থাকবে। কিরকম জ্ঞানকাণ্ড চিন্তা করতে পারছে। পাশে বউ বসে আছে, পাশে বউ বসে আছে। বাড়ির একেবারে পাড়ার নয়, বাড়ির বউমা তার কাপড়টা খুলে দিচ্ছে। স্বামী বলছে কীর্তি যশ সজীবতী। এবার কি হচ্ছে বলো তো? দ্রৌপদী তো কান্নাকাটি করছে, আমায় কৃপা করো, কৃপা করো হে ভগবান, আমায় কৃপা করো, কৃপা করো ও হে ভগবান। আমার ভগবানের কৃপা করবে হবে না তোমার? ভগবান কৃপা করবে না? আমার ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিয়েছে, ভগবানের কি মিল আছে যে সেই মিল থেকে কাপড় এনে দেবে? বলুন ভেবে। আমি চিন্তা করলাম কোথা থেকে কাপড় দিই। ওই গুরুদের যে 100 খানা বউ আছে, 100 খানা বউয়েদের কাপড় আছে, যেখানে যত বাক্স প্যান্ডেল সব আছে, আমি একটা একটা করে জুড়ে জুড়ে দিয়ে দিচ্ছি। ওর তো রাক্ষসের দল, বদমাইশের দল সব ট্রেনে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। এখানে যে 1000 কাপড় জমে যাচ্ছে, হুঁশ নেই, কারোর হুঁশ নেই, ট্রেনে যাচ্ছে। ট্রাম তো বন্ধ করে না, ওদের বাক্স প্যান্ড্রাই যা ছিল সব দেওয়া হয়ে গেছে, তবু বন্ধ করে না। কি করি কি করি, এখন কাপড় কোথায় পাই? দুর্যোধনের বউ ভানুমতি বসে আছে 100 বউকে নিয়ে, বলতে বিরাট ঘরে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে। আমার সুদর্শন গিয়ে মা বড় বইয়ের কাপড় ধরে কাঁধে কাপড়ে দিল। বড় বইয়ের কাপড় কাঁধে কাপড়ে দিল। আমার বড় বইয়ের কাপড় কাপড় খুলে যেতে লাগলো। বড় বইয়ের কাপড় শুরু করে খুলে যাচ্ছে। তখনকার দিনের মেয়েরা তো ছায়া ব্যবহার করতো, ছায়া তো এদিকে এসেছে। কাপড় খুলে যাচ্ছে, বলে কি হলো নেই? টেনে টুনে যত পরে সুদর্শনের ক্লান্ত আস্তে আস্তে খুলছে। ভানুমতির পাশে যে মানে মেজ বউ, এই বড় বউ পাশে মেজ বউ, মেজ বউকে বলছে কি ব্যাপার বলতো, বারবার আমি টেনে পড়ছি খুলে যাচ্ছে।
এই যে রসিক রসিক মেয়ে তো বলে ও দিদি মনে হয় সরসরে মেয়েরা এসেছে। বলতে বলতে কাপড়টা পুশ করে চলে গেছে। বলো এবারে কি হবে? পরের বইয়ের উলঙ্গ করা, যেরকম ছাড় পোকার বংশ তোমার লাইন দেওয়া হয় 1 2 3 4 5 6 7 8 তোমার নাম্বারিং করা হয়। বড় ছেলের 1 নম্বর, মেজর 2 নম্বর, এইগুলো তো 100 নম্বর ঘর, একদম ঘেরা বাড়ি, মাঝখানটায় উঠো। যেই বড় বউয়ের কাপড়টা চলে গেছে, তোমার ছুটে গিয়ে বড় বউ ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে দেখে ঘরে ফাঁকা, বা হবে বলো অন্য কাপড় পরবে কোথায়? সে মাল তো সব আগে চলে গেছে। বড় বউ ঘরে ভাবছে কি ব্যাপারটা হলো। এবার তো মেজ বউয়ের ধরেছে। মেজ বউ বলে ও দিদি সেই শ্মশানের রোগ আমার ধরেছে, বলে চেপে ধর। বাবা চেপে ধরলে হবে? ওমা আধা ঘন্টার মধ্যে 100 বউ উলঙ্গ, 100 বউয়ের ঘরের দরজা বন্ধ, কোনো সারা শব্দ নেই। এনার বড় বৌমা দেয়ালের কাছে গিয়ে বলে হ্যাঁ রে মেজ বউ তুই কেমন আছিস? সে ওপার থেকে বলে দিদি তুই যেমন আমি তেমন। বলে 3 নম্বরে খোঁজ নিয়ে ওমা পরস্পর ফোন হয়ে গেল, খোঁজা হয়ে গেল, সবাই ল্যাংটা, কারোর বসত নেই, ঘরেও নেই। বড় বউ কত দামি, শাশুড়ি কত দামি, আর বৌমার দামি হবে না? বড় বৌমা বলছে যখন সবার বসত নেই সব বেরবে, সব ল্যাংটা মেয়ের দল সারা ওঠরে বেরিয়েছে, মাঠ নেমে গেছে। নেমে গিয়ে গোলটেবিল করছে কেন হলো এই কাণ্ডটা, কেন হলো? সবাই বলে চল যেখানে শ্বশুর আর শাশুড়ি দুজনে আছে চল। তোদের মাথা খারাপ? আমাদের একরতি কাপড় নেই, আর শ্বশুর আর শাশুড়ি যেখানে আছে সেখানে যাবো? বাবা বড় বউ তো ভানুমতি, বুদ্ধি কম, বলে শ্বশুরও অন্ধ আর শাশুড়ি তো টোটাল অন্ধ, চোখে টুচি দিয়ে আছে। এরকম ব্যাপার, বুদ্ধিটা কেরম দেখো কেরম হচ্ছে। তোমার পিন্ডি বা তুমি আমার পিসি হও আর যা হও, ওমা এরা প্রাণ খাটাচ্ছে ওই উলঙ্গ 100 মেয়ে উলঙ্গ যাবে শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে। আর শ্বশুর আর শাশুড়ি পাশাপাশি বসে তো দুজনে অন্ধ। জিজ্ঞাসা করছে সঞ্জয়, বলে আমাকে আমার রাজ্যের খবর কি? বলে খবর হলো দ্রৌপদীর কাপড় টেনে নিচ্ছে। বলে ও তো আগে শোনালে কীর্তি যস্য সজীবতী, যা কীর্তি করছে ছেলেরা জগতে প্রমাণ থাকবে। তারপরের ঘটনা বলো। বলে দ্রৌপদীর কাপড় আর যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার বৌমাদের কাপড়গুলো প্রথম ডেলিভারি করেছে, তারপরেও তো জানোয়ারের মতো টেনে যাচ্ছে। তাই ভগবান আমার সহ্য করতে পেরে আমার 100 বুকে উলঙ্গ করে কাপড় ওখানে দিয়েছে, তাদের আর কাপড় নেই। তখন দুজনে মিলে বলে বন্ধ কেন আগে বলতে পারেন? ভালো আমার সোনার পিসিমা, আমার সোনার পিসিমা এত সুন্দর পিসিমা, এত যেরকম আমার দামি পিসিমা, আমার পিসিমার সন্তান কোনো বড় চুলার না। হ্যাঁ বাবা এটা স্বাভাবিক, আমি আর কি করবো? করে পাওয়ার নাম কৃপা, করতে হয় করতে হয়। এক জায়গায় গুরু বৈষ্ণবরা হরি কথা বলছে তো, কোথায় ছিল একটা খনি আসামি, সে ভয়ে এসে লুকিয়ে সেখানে বসে আছে। বসে বসে জীবনে শোনেনি, এখন শুনছে 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 শুনতে শুনতে তার হৃদয় কেঁদে তখনই উঠল। তার হৃদয়ে যে সময়ে দেখো কেঁদে উঠল, কৃষ্ণ কথায় থাকলো কিবা বলতো বলো। যখন চলে গেছে গুরুদেবের চরণে পড়ে কেঁদে উঠেছে, প্রভু আমি মহাপাপী, আপনি কৃষ্ণ মন্ত্র আমাকে দিয়ে আমাকে দীক্ষা দেন।
কিরম পাপি তুমি? বলে আমি 52টা খুন করেছি, দেশের সরকার আমাকে ধরলেই প্রাণদণ্ড দেবে, আমাকে বাঁচাবে না। তা সে ধরে ধরুক, আপনার মুখ থেকে শ্রী হরি কথা শ্রবণ করে আমার এত তৃপ্তি হয়েছে, ধরার আগের দিন পর্যন্ত আমি তো করতে পারবো, আর মৃত্যুর সময় আমার প্রাণদণ্ড হবে। অন্তত আপনার মুখস্থিত বাণী হরিনাম করতে করতে বলে যাবে। গুরুদেব বলছে তোকে আমি হরিনাম দেবো বটে, কিন্তু তোকে আমিষ খাওয়া যাবে না। পারবি? বলে খাবো না। একাদশী করতে পারবি? বলে করবো। গলায় 3 খেয়া মালা করবি? বলে করবো। মরে তো যাবো, সরকার আবার খুঁজছে, মরে তো যাবো, তাহলে এগুলো সব করতে পারবি? বলে হ্যাঁ করতে পারবো। ওটা খুন করেছিস 52, কিন্তু আর করবি না তো? বল আর করবি না? বলে না প্রভু, আর করবো না, খাওয়ার হয়ে গেছে। আপনার কাছে যখন চরণে, আপনার চরণে আমি যখন শুভে দিয়ে চাল করবো না, ঠিক তো? হ্যাঁ, তোমার সঙ্গে মন্ত্র দিয়ে দিলেন, ভগবানের মন্ত্র। কিছু ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। যদি পেট না থাকে লিখে নাও, শীতল বাবু ডট দিয়ে দাও। তোমার কাছে যে ডট পেনটা আছে সেটা দিয়ে ঢোল বাজাচ্ছ, দিয়ে দাও। হ্যাঁ, লিখে নাও। ওমা মন্ত্র নিয়ে সবে 2-4 পা ফেলেছে, ঘুরেই বললেন গুরুদেব হরিনামে আমার মঙ্গল হবে, আমি বুঝবো কি করে? হ্যাঁ, আপনার দেওয়া হরিনাম করলে বুঝবো কি করে যে আমার মঙ্গল হচ্ছে? গুরুদেবের কাছে একটা শাল কাঠের লাঠি ছিল, শাল কাঠের লাঠিটা নিয়ে দিয়ে দিল, নে তোর হরিনাম ঠিক ঠিক যেদিন হয়ে যাবে, এই শাল কাঠ থেকে অঙ্কুরোগম হবে, বুঝতে পারছিস? গাছ বেরোবে, পুরো কাঠটায় গাছ বেরিয়ে যাবে, তখন তুই বুঝতে পারবি হরিনামের ক্রিয়া হয়েছে। আমারও কাঁধে করে নিয়ে বেটা চলে গেল, তোমার কাঁধে করে নিয়ে আমার দেখো চলে গেল। সে তো লোকালয়ে থাকে না, ভয়ে তার ছিল। ওই আমার জঙ্গলে দে আছে বসে, জঙ্গলে দে আছে বসে, একটা বাঘের গর্জন পেল। আমার বাঘের গর্জন পেয়ে তখন চতুর্দিকে তাকালো। বাঘের গর্জন তো বাঘের গর্জন। তোমার এদিক ওদিক তাকাচ্ছে, তোমার হঠাৎ তাকাতে তাকাতে তার নজরে পড়ে গেল একটা গরুকে বাঘ তাড়া করে আনছে, আর গরুটা এক লাফ দিয়ে বড় একটা গাছের আড়ালে দাঁড়িয়ে গেছে, আর বাঘটা ছাতি নিয়ে দাঁড়িয়ে গেছে। ও মুখ পেতে বাঘ বসে গেল, বাঘ প্লান হাঁটাচ্ছে, ওই গাছের আড়াল থেকে সরলেই হয়, তুই সরবি আর আমি বলবো।